আমি প্রথমেই যে কথাটা বলতে চাইছি, স্বাধীনতার পর এখন অবধি কেন্দ্রের সরকার যতগুলো বাজেট উপস্থিত করেছে এবং পাশ করিয়ে নিয়েছে, এমন একটি বাজেটও আমরা কেউ দেখিনি বা দেখাতে পারবো না যে বাজেট আমাদের দেশের জনগণের বৃহত্তম অংশ, উপজাতি, তপশিলি, ওবিসি, সংখ্যালঘু নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে, ছোট মাঝারি অংশের মানুষ যারা, তাদের স্বার্থে গ্রহণ করেছে, তার কোনো দৃষ্টান্ত কেউ উপস্থিত করতে পারবেন না। এটাই স্বাভাবিক। স্বাধীনতার পর যারা ভারতবর্ষের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, এখন অবধি তারা রাষ্ট্র পরিচালনা নির্ধারণ করার চেষ্টা করছেন। তারা ভোটের সময় গরিবের কথা বলে তাদের বাক্সে ভোট জড়ো করে বটে, কিন্তু ক্ষমতায় বসতে পারলে পর তারা মূলত ভারতবর্ষের একচেটিয়া বড় বড় পুঁজিপতি, ধনিক বণিক, ভূস্বামী, কালোবাজারি, বেআইনি মজুদদারি যারা করেন, পুঁজির পাহাড়কে পর্বতে পরিণত করেন, তাদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করে চলেছেন। স্বাভাবিকভাবেই আমরা যারা বামপন্থী আন্দোলনে বিশ্বাস করি, আমরা সেখানে এই মোহে আক্রান্ত না যে এই সরকার এই দেশের গরিব মানুষ, নিম্নবিত্ত অংশের মানুষ, পেছনে পড়া অংশের মানুষ, দারিদ্র পীড়িত মানুষ, তাদের স্বার্থে রক্ষায় তারা নীতি নির্ধারণ করবেন এবং অর্থনৈতিক যে কর্মসূচি, যেটা খুবই গুরুত্বপূর্ণ, তার প্রতিফলন যে বাজেটের মধ্য দিয়ে ঘটে, সেই বাজেট সেভাবে তারা রচনা করবেন। ব্যতিক্রম একটি দুটো ক্ষেত্রে যে ঘটেনি তা না, কিন্তু সার্বিকভাবে বলা যাবে না। এই সময়ের মধ্যে ৭৮ বছরের একটা দুটা এরকম সরকার কেন্দ্রে প্রতিষ্ঠিত হয়েছে, যেগুলো সরকারে টিকে থাকবার জন্যে বামপন্থীদের সমর্থন গ্রহণ করা ছাড়া তাদের সামনে ভিন্ন কোনো পন্থা খোলা ছিল না। সেই পরিস্থিতিতে বামপন্থীরা এই সরকারের উপর প্রভাব বিস্তার করে গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত অংশের মানুষের স্বার্থে বাজেটে বা নীতিমালা নির্ধারণের প্রশ্নে চাপ সৃষ্টি করে কিছু কিছু বিষয় বাধ্য করার ক্ষেত্রে সাফল্য দেখিয়েছেন। যদিও সার্বিকভাবে তারা যা চেয়েছিলেন সব জিনিস তাদেরকে দিয়ে করাতে পেরেছিলেন, ঘটনা কিন্তু তা না। এটা যদি আমরা উল্লেখ না করি তাহলে সত্যের অপলাপ হবে। তাই আমি সংক্ষেপে এই বিষয়টি এখনো উল্লেখ করবার চেষ্টা করলাম। তাই এই পরিস্থিতিতে বর্তমান সময়ে পাঁচটি বামপন্থী রাজনৈতিক দল তারা যেটা উপলব্ধি করেছেন সঠিকভাবে, শুধু বিরোধিতা করলে চলবে না। কেন বিরোধিতা করছি এবং তার সঙ্গে সঙ্গে বিকল্প কি, সে বিকল্প যদি জনগণের সামনে উপস্থিত করে তার সপক্ষে জনমত তৈরি করে এই বিকল্প নীতি বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করার সংগ্রামকে তীব্রতর করে তুলতে না পারেন, তাহলে পরে শুধু বিরোধিতা এটা একটা আনুষ্ঠানিক বিষয়ে পরিণত হতে বাধ্য। সেই দৃষ্টিভঙ্গি নিয়ে বিকল্প কিছু বক্তব্য বাদেশের সাথে সম্পর্কযুক্ত, এর বাইরে আমি যেতে চাইছি না, তারা উল্লেখ করার চেষ্টা করেছেন। সেগুলো সম্পর্কে আপনাদের সামনে দু চারটি কথা আমি বলবার চেষ্টা করব। আমাদের দেশে যারা তথ্য ঘাটাঘাটি করেন তারা জানেন, আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি যখন সরকারে আসে, বড় বড় যারা কোটিপতি, ডলারে যারা তাদের পুঁজির হিসাব করেন, এদের সংখ্যা 100 জনের বেশি ছিল না, বরং তার চাইতে কিছু কম। কিন্তু এই 10 বছর 11 বছরে এই সংখ্যা
200 ছাড়িয়ে গেছে। সম্পদের পাহাড় চূড়ায় তারা এখন অবস্থান করছে। আমরা বামপন্থীরা পার্লামেন্টের ভেতরে, পার্লামেন্টের বাইরে আমাদের দেশের আভ্যন্তরীণ অর্থনীতিকে শক্তিশালী করবার জন্য জনস্বার্থে যাতে সরকার, রাজ্য এবং কেন্দ্রের সরকার হাতে হাত মিলিয়ে কার্যকরী ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে পারেন, তাতে অন্যতম একটা গুরুত্বপূর্ণ দাবি আমরা করে আসছি। সেটা কি? এই যে বড় বড় বিত্তমান যারা, কোটি কোটি টাকার মালিক, যারাও জানা, তাদের যে সম্পত্তি, তাদের উপর কেন্দ্রীয় সরকারকে কর ধার্য করতে হবে, সম্পদ কর। কারণ এই যে সম্পদ তারা পাহাড়ে পরিণত করেছেন, পর্বতে পরিণত করেছেন, এটা মানুষকে লুণ্ঠন করে। কাজেই সেই মানুষের স্বার্থে সরকারের বাজেট, জনস্বার্থবাহী কর্মসূচি রূপায়ণ করতে গেলে পর সরকারের যে তহবিল, অর্থ ভাণ্ডার, তাকে শক্তিশালী করতে গেলে পর মানুষকে লুট করে যারা সম্পদের পাহাড় তৈরি করেছে তাদের সম্পদের উপর কেন সরকার চাপ সৃষ্টি করে সেখান থেকে সেখানে আর্থিক আয় অর্জনের ব্যবস্থা করবে না? কিন্তু দেখা গেল এবারকারও যে বাজেট, সেই বাজেটে বড় বড় পুঁজিপতি যারা, তাদের ক্যাশাগ্রহ এই সরকারটা স্পর্শ করার চেষ্টা করেনি। কাজে এখানে বিরোধী 5টি বামপন্থী রাজনৈতিক দল দাবি জানিয়েছেন যে এদের উপর সম্পদ কর, এটা বিরাট অঙ্কের টাকা না, শতকরা হারে 4 ভাগ তাদের উপর সম্পদ কর ধার্য করো, এবং এই টাকা যদি সংগ্রহ করা যায় একটা বিরাট অঙ্কের টাকা ভারত সরকারের কোষাগারে আসবে, যার উপর ভিত্তি করে জনস্বার্থে সারা দেশে ব্যাপক ইতিবাচক কর্মসূচি নেওয়া সম্ভব। যেহেতু কেন্দ্রীয় সরকার করছে না, এই দাবি আমরা অনেকদিন আগে করছিলাম, এই মুহূর্তে সারা দেশের মানুষকে এই দাবিতে সোচ্চার হওয়ার জন্য, সংগঠিত হওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি। আমাদের ভারতবর্ষের অর্থনীতি বড় বড় যে পুঁজিপতিরা, তারা কর্পোরেশন তৈরি করে, যাদেরকে আমরা কর্পোরেট বলি, তারা বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং এর মাধ্যমে প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা কোটি কোটি টাকার সম্পদের পাহাড় তৈরি করছেন। এই জায়গাতে যেটা 5টি বামপন্থী রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কর্পোরেশন ট্যাক্স, সাধারণ দোকানিদের উপর ট্যাক্সের চাপ না বাড়িয়ে বড় বড় কর্পোরেশন যারা নিয়ন্ত্রণ করছেন, যারা গোটা ভারতবর্ষের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছেন, সেই কর্পোরেশনের উপর ট্যাক্স বাড়াতে হবে। একদিকে বড় বড় পুঁজিপতিদের সম্পদের উপর সেখানে ট্যাক্সও, আর কর্পোরেশনের উপর ট্যাক্সও, এই দুটো যদি করা যায় তাহলে একটা বিরাট অঙ্কের টাকার ব্যবস্থা সেখানে করা সম্ভব, যেটা করতে পারলে পর আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যের সরকার যদি ইতিবাচক পদক্ষেপ নিতে চান তাহলে সেখানে সেই পদক্ষেপ গ্রহণ করে তাকে বাস্তবায়িত করা সম্ভব। এটা কঠিন কাজ না, কিন্তু কেন্দ্রের সরকার এটা করার ক্ষেত্রে খুব একটা আগ্রহ দেখাচ্ছে বা দেখাবে, এটা মনে করলে চলবে না। তার জন্য আন্দোলনের কোনো বিকল্প নাই। এর বাইরে যেটা, সেটা হচ্ছে কৃষকের যে উৎপাদিত সামগ্রী। আমাদের দেশের অর্থনীতির এখনো মূল ভিত্তি হচ্ছে কৃষি। কৃষকের উৎপাদিত সামগ্রীর, পণ্যের ন্যায্য ন্যূনতম দাম, অর্থাৎ উৎপাদন যে খরচের চাইতে যাতে তাদের হাতে যখন বাজারে এই পণ্য বিক্রি করতে যান, যাতে বিক্রি করে তার চাইতে খানিকটা হলো কিছু বেশি টাকা তারা হাতে পেতে পারেন, তার ব্যবস্থা করবার জন্য আপনারা যারা খবর রাখেন তারা জানেন, গত বেশ কয়েক বছর যাবত আমাদের দেশে সম্মিলিতভাবে একটা ধারাবাহিক কৃষক আন্দোলন চলছে। স্বাধীনতার পর এত বড় কৃষক আন্দোলন গত ৭৫-৭৭ বছরে ভারতবর্ষে সংগঠিত হয়নি। প্রায় ৫ শতাধিক কৃষকদের সংগঠন, তারা নানা ভাবনা, নানা চিন্তা, নানা দর্শন, তাদের পতাকার রঙের মধ্যে বৈচিত্র্য আছে, স্লোগানের মধ্যে নানা পার্থক্য ফারাক আছে, কিন্তু এই মূল দাবিটাকে ভিত্তি করে ৫০০ সংগঠন একটা জায়গায় সংগঠিত হয়েছিলেন। তার উপর ভিত্তি করে তারা
আন্দোলন সংগ্রাম চালিয়েছেন। 1 বছর দিল্লিতে ঢুকবার মুখে হরিয়ানা এবং দিল্লির মাঝামাঝি জায়গায় কেন্দ্রের সরকার, এই বিজেপি সরকার তাদের পথ রুখে দেয় এবং তাদেরকে দিল্লিতে ঢুকতে দেয়নি। এবং তাদের দাবি এটাই ছিল যে 3টা কৃষি আইন প্রকৃতপক্ষে কৃষি এবং কৃষকের স্বার্থের পরিপন্থী তোমরা গ্রহণ করেছ, এগুলো বাতিল করতে হবে। দ্বিতীয়ত, বিদ্যুতের দাম বাড়ানো চলবে না। তৃতীয় এবং প্রধানত, উৎপাদিত সামগ্রী, কৃষি উৎপাদিত সামগ্রী প্রত্যেকটা পণ্য সহায়ক মূল্যের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে সাথে নিয়ে কৃষকদের কাছ থেকে, প্রকৃত উৎপাদকদের কাছ থেকে সরাসরি কেনবার ব্যবস্থা করতে হবে। দেখা গেল এবারকার যে বাজেট, সেই বাজেটে এই যে জ্বলন্ত বিষয়টি, কারণ আমাদের দেশের জনসংখ্যার এখনো অর্ধেকের বেশি হচ্ছেন কৃষক এবং কৃষির সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত। এই জ্বলন্ত বিষয়টি এবার আর বাজেটও কিন্তু গুরুত্ব দেওয়া হলো না। এটাকে পাশ কাটিয়ে গেল বা উপেক্ষা করা হলো। এটা সচেতনভাবে তাদের স্বার্থে বড় বড় যোদ্ধার, কালোবাজারি মজুদদার যারা, তাদের স্বার্থ রক্ষা করার জন্যে তারা 3টি যে কৃষি আইন সেটা স্থগিত রেখেছে, কিন্তু উৎপাদিত পণ্যের ন্যায্য দাম দেওয়ার ক্ষেত্রে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি। সেই দাবি তারা কিন্তু এখনো বাস্তবায়িত করছে না। 5টি বামপন্থী দলের পক্ষ থেকে এই প্রসঙ্গটি উত্থাপন করে সারা ভারতবর্ষের জনগণকে, শুধু কৃষক না সমস্ত অংশের মানুষকে ঐক্যবদ্ধভাবে কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করে এই আইন প্রণয়ন করে কৃষকের কাছ থেকে তার উৎপাদিত পণ্য সরাসরিভাবে সরকার যাতে কেনবার ব্যবস্থা করে, তার জন্যে সোচ্চার আন্দোলন তৈরি করবার জন্য আবেদন জানানো হয়েছে। আমরা এখানেও এই দাবি সামনে রেখে এই অবস্থান আন্দোলন সংগঠিত করছি। এবং এর পাশাপাশি স্বাস্থ্য এবং শিক্ষা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানব যেমন দুটো পায়ের উপর দাঁড়ায়, কাজে আমাদের দেশের ছেলে মেয়ে যারা ভবিষ্যৎ নাগরিক, দেশ পরিচালনার দায়িত্ব যাদের স্কন্ধে ভবিষ্যৎ দিনে অর্পিত হবে, সেই নাগরিককে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে গেলে পর শিক্ষা এবং স্বাস্থ্যের মতো দুটো মৌলিক বিষয়, এই বিষয়ের প্রতি সরকারকে বিশেষভাবে নজর দিতে হবে। দীর্ঘদিন যাবৎ এই প্রশ্নে দাবি করা হচ্ছে স্বাস্থ্য খাতে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টস, যেটা দেশের সম্পদের সম্মিলিত হিসেব সেখানে করে, এটাকে ভিত্তি করিয়া হয় জিডিপি। সেখানে দাবি করা হচ্ছিল এই জিডিপির একটা অংশ স্বাস্থ্যের জন্য, একটা অংশ শিক্ষার জন্য কেন্দ্রীয় সরকারকে চিহ্নিত করে বাজেটের মধ্যে সেটাকে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে এই দাবি যতই জনপ্রিয় হোক না কেন, যতই প্রাসঙ্গিক হোক না কেন, কেন্দ্রের সরকারকে, আগের সরকার কি বর্তমান আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকার 11 বছর হয়ে গেল, তারা একে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছেন না। তাদের কাছে এটা যেন একটা স্লোগান, এটাকে তারা সেইভাবে নজরে দেওয়ার চেষ্টা করছেন না। যদি মনে করেন যে তারা বুঝতে পারছেন না, তাহলে ভুল করবেন। তারা জেনে বুঝেই এই বিষয়টার প্রতি গুরুত্ব দিতে চাইছেন না। তারা মূলত এই দেশের বড় বড় একচেটিয়া পুঁজিপতি, ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়ে মুনাফা করে যারা তাদের সম্পদকে স্ফীত থেকে স্ফীততর করছে, তাদের হাতে শিক্ষা এবং স্বাস্থ্যের মতো এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় তারা তুলে দিয়ে তাদের এই দুটো ক্ষেত্রকে একটা ব্যবসার ক্ষেত্র, মুনাফা অর্জনের ক্ষেত্রে তারা যাতে কাজে লাগাতে পারে তার সুযোগ দেওয়ার জন্য এই যে দাবিতে ছাত্ররা আন্দোলন করছে, যুবকরা আন্দোলন করছে, ব্যবহারজীবী বুদ্ধিজীবী অংশের মানুষ, গণতান্ত্রিক অংশের মানুষ দলমত নির্বিশেষে এই দাবিতে আন্দোলন করছে, এটাকে তারা গুরুত্ব দিচ্ছে না। এবারের বাজেটও এই বিষয় সম্পর্কে সরকার নির্বাক ছিল। এখানে এই 5টি রাজনৈতিক দল নির্দিষ্টভাবে এই দাবি আবার উত্থাপন করেছেন। স্বাস্থ্য খাতে জিডিপির অন্তত 3 ভাগ এবং শিক্ষা খাতে জিডিপির অন্তত 6 ভাগ আলাদাভাবে চিহ্নিত করে বাজেটে অন্তর্ভুক্ত করে শিক্ষা এবং স্বাস্থ্যের
ব্যয় নির্বাহের বৃহত্তম অংশের দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে গ্রহণ করতে হবে। রাজ্য সরকারের সাথে সমঝোতার ভিত্তিতে এই অর্থ বরাদ্দের মধ্য দিয়ে শিক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের দেশের ছেলেমেয়েরা সাধারণ মানুষ যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হয় তা নিশ্চিত করতে হবে। খুব গুরুত্বপূর্ণ দাবি। পরবর্তী সময়ে যে বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে এই 5টি রাজনৈতিক দল, গণবন্টন যে ব্যবস্থা, এই ব্যবস্থাকে আরো শক্তিশালী, সমৃদ্ধ এবং প্রসারিত করতে হবে। এতে যেটা বলা হয়েছে, এই খাতে কেন্দ্রীয় সরকারকে আরো অধিক অর্থ বরাদ্দ করতে হবে। আমরা যেটা লক্ষ্য করছি, বিজেপি সরকার এই গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করার পরিবর্তে একে দুর্বল করার চেষ্টা করছে। মানুষকে রেশন কার্ড পাওয়া তার যে মৌলিক নাগরিক অধিকার, সেই অধিকার তারা নানা অছিলায় হরণ করবার চেষ্টা করছে। এবং দেখা যাচ্ছে সারা দেশে, বিশেষ করে বামপন্থীদের উদ্যোগে গণতান্ত্রিক আন্দোলনের ময়দান থেকে যে স্লোগানটা সামনে নিয়ে আসা হয়েছে, শুধু সেখানে চাল গম দিলে চলবে না, অত্যাবশ্যক 13 থেকে 15টা সামগ্রী যা সব মানুষের লাগে, এরকম সামগ্রী সস্তায় সহায়ক মূল্যে সারা দেশে একই দামে বন্টনের ব্যবস্থা করতে হবে। তার জন্য বিশেষ করে কেন্দ্রীয় সরকারকে গুরুত্ব দিতে হবে। রাজ্য সরকারকে সাথে নিয়ে এই যে অর্থ কেন্দ্রীয় সরকার কেন্দ্রের বাজেটে বরাদ্দ করবেন, সেটা ভাগ করে নিয়ে সারা দেশে এই গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। এবার যে বাজেট উপস্থিত করেছে, তার প্রথম পর্যায়ের বৈঠক অধিবেশন গতকালকে আপনার সেখানে স্থগিত হয়েছে, আবার 1 মাস পর বসবে। এই যে আলোচনা হলো, বিরোধী দলগুলো কথা বললেন, তারা এই বিষয়গুলো বারবার তোলার চেষ্টা করেছেন। কেন্দ্রীয় সরকার, তার মন্ত্রী, বিশেষ করে অর্থমন্ত্রী এই বিষয়ের প্রতি কর্ণপাত করার তারা চেষ্টা করেননি। 5টি রাজনৈতিক দলের পক্ষ থেকে তারা কর্ণপাত করছে না বলে আমরা চুপ মেরে যাব, এটা হতে পারে না। এটা গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষের জীবনে এটা জ্বলন্ত, অত্যাবশ্যক একটা গুরুত্বপূর্ণ দাবি। মানুষের ক্রয় ক্ষমতা নাই, রোজগার নাই, আয় নাই। এই পরিস্থিতিতে বাজার হাটে গিয়ে এই যে জিনিসপত্রের দরদাম যেভাবে বাড়ছে, পরিবার প্রতিপালনের জন্য ন্যূনতম চাল ডাল সহ গুরুত্বপূর্ণ সামগ্রী তারা কেনবারই ব্যবস্থা করতে পারছেন না। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার যদি উদাসীন দৃষ্টিভঙ্গি নিয়ে চলবার চেষ্টা করে, তাহলে কি করে চলবে? সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবার এই 5টি রাজনৈতিক দলের পক্ষ থেকে এই দাবি উত্থাপন করা হয়েছে, এই গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। চাল, গম এবং অত্যাবশ্যক 13 থেকে 15টা সামগ্রী সস্তায় এক দামে সারা দেশে বন্টনের ব্যবস্থা করবার জন্য সেখানে কেন্দ্রের বাজেটে উপযুক্ত পরিমাণ অর্থ বরাদ্দের ব্যবস্থা করতে হবে। এই গুরুত্বপূর্ণ দাবিটি সেখানে উত্থাপন করা হয়েছে, যে দাবি সামনে রেখে আজকে এখানে আমরা অবস্থানও করছি। পরবর্তী সময়ে যে বিষয়টি গত বছরের পর বছর ধরে দাবি হিসেবে উত্থাপিত হচ্ছে, তফসিলি অংশের মানুষ, উপজাতি অংশের মানুষ, মহিলা এবং শিশু, এরা আমাদের সমাজের মধ্যে দুর্বল অংশ। এদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের জন্য এবং তার পরিবার প্রতিপালনের জন্য বাজেটে এই অংশের জন্য উপযুক্ত পরিমাণ অর্থ বরাদ্দ করতে হবে। এই চলতি যে বাজেট, এই বাজেটে গত বছরের সাথে বা তার আগের বছরের সাথে যে পরিমাণ অর্থ এই ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছিল, তখন বাজারে অর্থের যে মূল্য, টাকার যা দাম, সেখানে সেই অর্থের বাজার যে মূল্য নির্ধারিত হতো, আজকে কিন্তু সেই টাকার দাম অনেক নিচে চলে গেছে। আপনারা যারা খবর রাখেন তারা জানেন, এই যে ডলার, $1 এখন ভারতবর্ষের 87, 88, 88 টাকা দিয়ে কিনতে হয়। অর্থাৎ আমাদের টাকা
এটা ছেঁড়া কাগজের টুকরার মতো, এটার কোনো মূল্য বাজারে নাই। কাজে এই পরিস্থিতিতে 1 বছর 2 বছর আগে বাজারে টাকার দাম যা ছিল তার থেকে এই টাকা আজকে অনেক কমে গেছে। বাজেটে যে অর্থ এই ক্ষেত্রগুলোতে বরাদ্দ করা হয়েছে, আগের যে টাকা তার চাইতে হয়তো বাহ্যিকভাবে দেখা যাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা বলবার চেষ্টা করবে যে না, আমরা তো গত বছর থেকে, তার আগের বছর থেকে 5,000 কোটি বা 6,000 কোটি, 2,000 কোটি, 3,000 কোটি টাকা বাড়িয়েছে, কিন্তু টাকার দাম যেভাবে কমেছে, জিনিসের দাম যেভাবে বেড়েছে, যে একটা ক্ষুদ্র পরিমাণ অঙ্কের টাকা এই বাজেটের মধ্যে অতিরিক্ত যুক্ত করা হয়েছে, প্রকৃত মূল্য নির্ধারণ করতে গেলে পরে দেখা যাবে গত বছর বাজেটে এই ক্ষেত্রগুলিতে যে টাকা বরাদ্দ করা হয়েছিল তার চাইতে এবারকার বাজেটে যে টাকা বরাদ্দ করা হয়েছে তা তুলনামূলকভাবে কম। তা যদি হয় তাহলে তফসিলি অংশের মানুষ, উপজাতি অংশের মানুষ, মহিলা এবং শিশু তাদের স্বার্থ রক্ষা করার জন্য, তাদের পরিবার প্রতিপালনের জন্য কি করে তারা বাঁচবেন, কি করে পরিবারগুলো সেখানে এগিয়ে যাবে। কিন্তু এই জায়গাতে এই যে দাবি, এই দাবি কিন্তু ছেড়ে দিলে চলবে না। এই দাবির উপর ভিত্তি করে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন আমাদের গড়ে তুলতে হবে। একই সাথে স্কিম ওয়ার্কার, আমাদের দেশের মধ্যে গত বেশ কয়েক বছর যাবৎ নানা ধরনের স্কিম কেন্দ্রীয় সরকার প্রচলন করেছে এবং তাকে অনুসরণ করে রাজ্যে রাজ্যেও এই স্কিমগুলি কার্যকরী করার চেষ্টা করছে। কিন্তু স্কিম ওয়ার্কার যারা, এর মধ্যে অধিকাংশ দেখা যাচ্ছে মহিলা, গরিব, নিম্নবিত্ত, সাধারণ শ্রমজীবী, এই স্কিমের কাজ করে তারা তাদের পরিবার প্রতিপালন করতে পারেন না। স্কিমের কাজের পাশাপাশি তারা অন্যান্য কাজও করতে বাধ্য হন, কিন্তু মূলত তাদের কাছে স্কিমের কাজের মধ্য দিয়ে যে মজুরিটা তারা পান এটা একটা গুরুত্বপূর্ণ। কিন্তু দেখা যাচ্ছে গত 3 বছর 4 বছর আগে এই স্কিম ওয়ার্কারদের এক একটি স্কিমের কাজের জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে সেই টাকার অঙ্ক তারা বাড়াচ্ছেন না। এখানে এই 5টি রাজনৈতিক দলের পক্ষ থেকে সারা ভারতবর্ষে আজকে থেকে যে প্রচার চলবে, এই প্রচারের অঙ্গ হিসাবে এই স্কিম ওয়ার্কারদের নানা অংশে যারা কাজ করছেন, একেবারে মিড ডে মিল ওয়ার্কার থেকে আরম্ভ করে আপনার নানা ক্ষেত্রে অসুস্থ মানুষ, সন্তান সম্ভব মা, তাদেরকে হাসপাতালে নিয়ে আসা, তাদেরকে মোটিভেট করা, স্বাস্থ্য সুস্থ রাখার ক্ষেত্রে ভূমিকা নেওয়া, আমাদের মায়েরা বোনেরা এই কাজটি যারা করছেন তাদের সবার এই মজুরি বাড়াবার জন্য কেন্দ্রের বাজেটে অর্থ বরাদ্দ করার জন্য দাবি এখানে, বিকল্প দাবি এখানে রাখা হয়েছে। রাজ্যগুলোকে কেন্দ্রীয় সরকার যে অর্থ হস্তান্তর করেন, দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকার এই হস্তান্তরিত অর্থের পরিমাণ আজ থেকে গত 2 বছর 3 বছর 4 বছর আগে যেটা নির্ধারণ করেছিলেন, টাকার মূল্যমান হ্রাস হয়ে যাওয়ার পরেও এই টাকা বাড়াবার চেষ্টা করছেন না বর্তমান বাজারে অর্থমূল্যের হিসাব নিকাশ করার মধ্য দিয়ে। এবং নানা স্কিমে, কেন্দ্রের নানা স্কিম বাস্তবায়িত করার জন্য রাজ্য সরকারগুলি যেভাবে ভূমিকা নিচ্ছে, তাতে কেন্দ্র থেকে স্কিমে টাকা বাড়িয়ে রাজ্যের হাতে টাকা তুলে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার এখানে অর্থ বাড়াচ্ছে না। এই 5টি রাজনৈতিক দল এই হস্তান্তরযোগ্য কেন্দ্রের টাকা এবং স্কিম বাস্তবায়িত করানোর জন্য যে কেন্দ্রের টাকা, সেই টাকা বাড়াবার জন্য এখানে দাবি উত্থাপন করা হয়েছে, বাজেটে যেটা অনুপস্থিত। কাজে বাজেটের মধ্যে এটা অন্তর্ভুক্ত করার জন্য বিশেষভাবে দাবি উত্থাপন করা হয়েছে। পেট্রোলিয়াম পণ্য, আপনারা যারা খবর রাখেন দেখছেন গত বছরের পর বছর আন্তর্জাতিক ক্ষেত্রে পেট্রোল ডিজেলের দাম কমছে, কিন্তু আমাদের দেশে পেট্রোল ডিজেলের দাম কমছে না, বরং বাড়ছে। তার উপর সেচ, নানা ধরনের কর ইত্যাদি বসিয়ে কেন্দ্রীয় সরকার অধিকাংশ ক্ষেত্রে বিরাট অঙ্কের টাকা মানুষের পকেট কেটে নিয়ে যাচ্ছেন এবং তার প্রতিফলন হচ্ছে বাজারে জিনিসপত্রের দরদাম বাড়ছে। শুধু পেট্রোল ডিজেলের দাম বাড়ছে না, পেট্রোল ডিজেলকে ভিত্তি করে পরিবহন যে ব্যবস্থা তাতে ভাড়া ইত্যাদি বাড়ছে, মালের ভাড়া বাড়ছে এবং তার প্রতিফলন অত্যাবশ্যক দ্রব্য সামগ্রীর উপর পড়ছে, তার দামও বাড়ছে। অর্থাৎ পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির মধ্য দিয়ে 3-4 রকম ভাবে দেখা যাচ্ছে অর্থনৈতিক দিক থেকে মানুষের পকেট কাটার ব্যবস্থা কেন্দ্রীয় সরকার করেছে। অনেক আগে থেকে আমরা এই দাবি বলবার চেষ্টা করছি। কিছু কিছু রাজনৈতিক দল যারা হয়তো বামপন্থী না,
তাদের মধ্যে কোনো কোনো দল তারাও মাঝে মাঝে পার্লামেন্টের ভেতর আমাদের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এই দাবি তারা যে উত্থাপন করেননি ঘটনা তা না, কিন্তু বাইরে তেমন বড়সড় কোনো আন্দোলন তারা সংগঠিত করেছেন বা করছেন এটা আমাদের নজরের মধ্যে সেভাবে আসছে না। কিন্তু আমরা এই জায়গায় যেটা এই বাজেটে যে প্রস্তাবনা তাতে পরীক্ষা করে যেটা দেখা গেছে যে পেট্রোল ডিজেলের উপর এই যে সেস এবং কর বসানো হয়েছে সেখানে বিশেষ করে যেটা বলা হয়েছে যে করের অংশ, এটা বিশেষ করে উল্লেখ করছি, রাজ্যগুলোর সাথে কেন্দ্রীয় সরকার ভাগ করে না, সবটাই কেন্দ্রীয় সরকার তার কোষাগারে নিয়ে যাচ্ছে। কিন্তু এই কর সংগ্রহ করার ক্ষেত্রে রাজ্য রাজ্যের সরকারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছেন, আর এই সমস্ত টাকাটা কেন্দ্র তার তহবিলে নিয়ে তারা জমায়েত করছেন। এই জায়গাটাতে আমরা এই 5টি রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি করছি যে এই যে কর এবং সেস তোমরা বসাচ্ছ আরো বিভিন্ন নামে, তার থেকে অর্জিত যে অর্থ রাজ্যের সঙ্গে এই অর্জিত অর্থ যেখানে তোমরা বন্টন করছো না, এই সেস এবং কর তোমাদের বন্ধ করতে হবে, বাতিল করতে হবে, এটা নতুন করে চাপানো চলবে না। এটা একটা গুরুত্বপূর্ণ দাবি এবং আমি আগে বলবার চেষ্টা করেছি এই দাবি শুধুমাত্র রাজ্যের অংশের জন্য না, এই দাবি বাস্তবায়ন যদি করা যায় তাহলে 3-4 রকম পদ্ধতিতে সাধারণ মানুষের পকেট কেটে কেন্দ্রীয় সরকার তার যে অর্থ মানে ভাঙ্গা এটাকে শক্তিশালী করার চেষ্টা করছে, অথচ জনগণের স্বার্থে এই টাকা খরচ করছে না, রাজ্যের সাথেও এটা শেয়ার করছে না, এটাকে সেখানে বন্ধ করবার জন্য এই দাবি কিন্তু এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আমি এই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো এই 5টি রাজনৈতিক দল তারা এই 7 দিন ব্যাপী সারা দেশে ব্যাপক প্রচার সংগঠিত করবার জন্য এই দাবিগুলো সামনে রেখে আহ্বান করেছেন। আমরা যদি মনে করি বা যারা আমাদের কথা শুনছেন তারা যদি মনে করেন এই বাজেট সেশন চলছে, আমরা এই কথাগুলো তুললাম, বাজেট তো পাস হবে এক সময়, কারণ সংখ্যা শাসক দলের শক্তি বেশি, বিরোধীরা যতই পার্লামেন্টের ভেতর হইহুল্লোড়ি করুক, বিক্ষোভ করুক, বয়কট করুক, তারা পাস করিয়ে নেবে। এরপরেই আর তো এই কথা বা এই স্লোগান বা এই দাবিগুলোর কোনো সার্থকতা এবং তার কোনো প্রাসঙ্গিকতা থাকবে না। আমরা মানুষ হয়তো এইগুলি ধীরে ধীরে ভুলে যেতে আরম্ভ করব। বামপন্থী 5টি রাজনৈতিক দলের পক্ষ থেকে যেটা বিশেষভাবে আমরা বলতে চাইছি, এই দৃষ্টিভঙ্গি নিয়ে এই যে 6টা বিষয় এবারকার 5টি রাজনৈতিক দলের পক্ষ থেকে বিকল্প অবস্থান হিসাবে ভারতবর্ষের মানুষের সামনে উপস্থিত করে কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করার আহ্বান রেখেছে, এটাকে কিন্তু এইবার একটা আনুষ্ঠানিক বিষয় হিসাবে দেখলে ভুল করা হবে। আমরা যেটা বলতে চাইছি এই বিষয়কে ভিত্তি করে সামনের দিনে আমাদের ধারাবাহিকতা বজায় রেখে বৃহত্তর গণ আন্দোলন, শ্রেণী আন্দোলন সংগঠিত করতে হবে। আমাদের দেশের অবস্থাটা কি? বিস্তৃত পরিসরে যাওয়ার তো সুযোগ নেই। আমাদের সমাজের মধ্যে নারী পুরুষের যা সংখ্যা তার মধ্যে মহিলারা অর্ধেক, পুরুষ অর্ধেক। মহিলাদের মধ্যে যারা আমাদের মা বিবাহিত, দেখা গেছে তাদের 50 থেকে 56 রক্তাল্পতায় ভুগছেন। এটা আমরা যারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি করি, বামপন্থী রাজনীতি করি, এটা আমরা উদ্ঘাটন করেছি ঘটনা তা না। আমাদের সামাজিক জীবনে মানুষের জীবনযাত্রার মান নিয়ে যারা প্রতি বছরই ধারাবাহিকতা বজায় রেখে তথ্যাদি অনুসন্ধান করে পৃথিবীর নানা দেশের সাথে তুল্যমূল্য বিশ্লেষণ করে আমরা কোথায় আছি, কোথায় ছিলাম এবং কি সমস্যার মুখোমুখি হচ্ছি এগুলো উপস্থিত করার চেষ্টা করছেন, তাদের উপস্থাপিত তথ্য তাদের মধ্যে কমিউনিস্ট আছেন কি নেই সেটা নিয়ে আমাদের মাথা ঘামাবার কোনো প্রয়োজন নেই। এই তথ্যগুলো যখন তারা উপস্থিত করছেন, কেন্দ্রীয় সরকার কি পার্লামেন্টের ভেতর কি পার্লামেন্টের বাইরে এটা বিরোধিতা করার সৎসাহস তারা দেখাতে পারছেন না, কারণ এটা বাস্তব।
মায়ের যদি রক্তের অভাব থাকে, মায়ের বুকের দুধটা কোত্থেকে হবে? মায়ের বুকে যদি দুধ না থাকে, তার যে শিশু সন্তান সন্ততি, তারা কোত্থেকে খাবার জোগাড় করবে? তা যদি তারা জোগাড় করতে না পারে, এই সন্তান সন্ততির বিকাশ কি করে হবে? এবং এর পাশাপাশি যারাই তথ্য উপস্থিত করেছেন, তারাই বলবার চেষ্টা করেছেন, আমাদের দেশের সন্তান সন্ততিদের মধ্যে প্রায় 60 থেকে 62 বার দেখা যাচ্ছে স্বাভাবিক তার যে বৃদ্ধি বয়সের তুলনায় 10 বছরের কম বয়সী যারা দেখা গেছে, তাদের এই শারীরিক যে বৃদ্ধি, সেই বৃদ্ধি সেভাবে ঘটছে না। আয়তনে তারা ছোট থেকে যাচ্ছে, স্টান্ট বলে যেটাকে, ওজন কম, নানা অসুখে তারা আক্রান্ত হচ্ছেন। স্বাভাবিক। মার যদি অবস্থাই হয়, সন্তান যদি খাবার না পায়, এই সন্তানের বৃদ্ধি, তার সমৃদ্ধি কি করে সম্ভব হবে? এই একটা তথ্য থেকেই আমরা বুঝতে পারি স্বাধীনতার 78 বছর পর আমাদের দেশটা কোথায় এসে আজকে দাঁড়িয়ে আছে। আমাদের সংবিধান যারা তৈরি করেছিলেন, তার জন্য চেয়ারম্যান ডক্টর বাবা সাহেব আম্বেদকর, সংবিধান পাশ হওয়ার পর তিনি যে কথা বলবার চেষ্টা করেছিলেন, অর্থনৈতিক স্বাধীনতা যদি নিশ্চিত করা না যায়, শুধু গণতান্ত্রিক স্বাধীনতা নিশ্চিত করে মানুষের জীবনের প্রকৃত স্বাধীনতার স্বাদ উপলব্ধি করার, উপভোগ করবার সুযোগকে নিশ্চিত করা যাবে না। সেদিন বলেছিলেন। আজকে 78 বছর হয়ে গেল, 79 বছর আমরা পদার্পণ করেছি। এখন দেখা যাচ্ছে আজ থেকে 6 মাস 7 মাস আগের যে তথ্য, এই তথ্যের মধ্যে দিয়ে আমাদের মায়েদের অবস্থা, শিশুদের অবস্থা এখানে পরিষ্কার। অর্ধার অনাহার, এটা বিরাট অংশের জনগণের নিত্য সঙ্গী। যারা রেলে চলাচল করেন ভারতবর্ষের এক প্রান্ত থেকে অপর প্রান্ত, এখন আমাদের ত্রিপুরা তো রেল এসছে, সাবরুম পর্যন্ত গেছে। সাবরুমে উঠে অনেক মানুষ শুধু ধর্মনগরে যান না, ভারতবর্ষের বহু বড় বড় শহরে বিভিন্ন রাজ্যে তারা যাতায়াত করেন। এই রেল লাইন সাধারণত গ্রামের ভিতর দিয়ে অধিকাংশ ক্ষেত্রে গেছে। রেলে বসে ডাইনে বায়ে যদি তাকাবার চেষ্টা করেন, দেখবেন 100টার মধ্যে 90 থেকে 95টা ঘর মানুষের বাসযোগ্য না। সাধারণ মানুষ এরকম ঘরে কি করে বসবাস করেন? রেলে বসে বসে যারা প্যাসেঞ্জার হিসেবে যাতায়াত করেন, তারা একের সঙ্গে অপরে আলাপ আলোচনা করেন। এটা আমাদের জীবনেরও অভিজ্ঞতা। আমরা যখন ছাত্র আন্দোলন করতাম, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠক বসত, রেলে করে আমাদের যাতায়াত করতে হতো। সেই সময় আমরা এগুলো চাক্ষুষ করেছি। তার অর্থটা কি? টাকা নাই, পয়সা নাই, মাথা গুজবার জায়গা নাই, কাপড় নাই, লজ্জা নিবারণের ব্যবস্থা করতে পারে না। এক পাকা কাপড়ে মায়ে মেয়ে নিতে চলে। মা বেরুলে মেয়ে ঘরে দরজা বন্ধ করে আটকা থাকে, মেয়ে বেরুলে মা ঘরে দরজা বন্ধ করে নিজেকে আবদ্ধ রাখার চেষ্টা করছেন। এই হচ্ছে পরিস্থিতি। অসুস্থ মানুষ, চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। হাসপাতাল আছে, ডাক্তার নাই। ডাক্তার আছে, নার্স নাই। নার্স ডাক্তার আছে, ঔষধ নাই। আমাদের ত্রিপুরার অভিজ্ঞতা আমরা দেখছি, যেখানে আপনার হাসপাতালে গেলে সাধারণ একটা অপারেশন, সুই, সুতা, গজ, ব্যান্ডেজ সব এখন রোগীকে কিনে দিতে হচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি। কাজে এই যে পরিস্থিতিটা এখানে চলছে, তাহলে পরে এর থেকে বেরোবার রাস্তা নাকি? আমরা এই যে 5টা রাজনৈতিক দল, তারা সেখানে উল্লেখ করেছেন মানুষের আয় উপার্জনের ক্ষমতা বাড়াতে হবে, অর্ধার অনাহার থেকে মানুষকে রক্ষা করতে হবে, তা মাথা গুজবার একটা নিশ্চিত আস্তানা দিতে হবে, তাদের ছেলে মেয়েদের খেয়ে পরে বাঁচবার, পড়াশোনা করবার ব্যবস্থাটাকে নিশ্চিত করতে হবে। এটা আমাদের সংবিধানের নির্দেশাত্মক নীতির মধ্যে বিশেষ করে সেখানে উল্লেখ করা হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের আর্থিক অবস্থার একটু উন্নতি সাধনের জন্য আমরা লড়াই করে, আমি যেটা শুরুতে উল্লেখ করার চেষ্টা করেছিলাম, 1-2টা ক্ষেত্রে ভিন্ন ধরনের বামপন্থীদের সমর্থনে সরকার কেন্দ্রে তৈরি হয়েছিল, তাদের উপর চাপ সৃষ্টি করে জনস্বার্থবাহী 2-4টা দাবি আমরা আদায় করতে পেরেছিলাম। তার মধ্যে অন্যতম ছিল রেগা। এই রেগা এই সরকার বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। বড় বড় যারা পুঁজিপতি, শোষক, সস্তায় যাতে মজুর নিয়োগ করতে পারে, রেগাতে যদি কাজের সুযোগ পায়
তাহলে বড় বড় পুঁজিপতিদের সাথে এই শ্রমিকরা দর কষাকষি করে মজুরি বাড়াতে পারে, তাতে তাদের মুনাফা কমতে পারে। তার জন্য এই সরকারের উপর চাপ সৃষ্টি করছে, যাদের টাকার উপর ভিত্তি করে এই সরকারটা তৈরি হয়েছে যে রেগা বন্ধ করো। প্রকাশ্যে ঘোষণা দিয়ে রেগা বন্ধ না করলেও দেখা গেছে এই রেগা প্রকল্প বামপন্থীদের চাপে 61 জন সাংসদ যখন পার্লামেন্টে ছিল, ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে যে সরকার দিল্লি থেকে চলতো, তার অনিচ্ছা সত্ত্বেও চাপ সৃষ্টি করে এই রেগা কর্মসূচি গ্রহণ করতে বাধ্য করা হয়েছিল। প্রথম 100টি জেলা, তারপর পর্যায়ে ক্রমে শহর বাদ দিয়ে ভারতবর্ষের সমস্ত জেলাতে ডক্টর মনমোহন সিং এটা বামপন্থীদের চাপে বাধ্য হয়ে চালু করেছিলেন। এখন যেটা দেখা যাচ্ছে, বিজেপি সরকার এটা তুলে দেওয়ার চেষ্টা করছে। যাদের নাম এই রেগার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল তাদের মধ্যে 9 কোটি মানুষের নাম এই তালিকা থেকে কেটে ছাঁটাই করা হয়েছে। তারা আর কোনো রেগার দাবি তারা করতে পারছেন না, নানা ছিল। এই করে করে দেখা যাচ্ছে যে বিরাট অংশের রেগার আয়ের উপর নির্ভর করে যারা অন্তত একবেলা খাবার ব্যবস্থা করতে পারছিলেন, এই সুযোগ তাদের হাতছাড়া হয়ে গেছে। বলে আমাদের এখানে দাবি করতে হচ্ছে যে রেগার বরাদ্দ বাড়ান। গত বছরের যে টাকা, আগের বছরের যে টাকা, এই বছরও বাজেটে তার চেয়ে বেশি টাকা তারা বরাদ্দ করেনি। একটু এদিক সেদিক বাড়ালেও আমি যে কথা বলছিলাম, টাকার দাম যেভাবে কমে গেছে, এটা প্রকৃত অর্থে গত বছর এবং তার আগের বছরের চাইতে কম টাকা। এবং এখানে দাবি সেটা হচ্ছে শুধু গ্রাম না, শহরেও নগরেও রেগার আদরে গরিব শ্রমজীবী অংশের মানুষ যাতে একটা স্থায়ী আয় উপার্জনের ব্যবস্থা তাদের হয়, তার জন্য সেখানে এই প্রকল্প চালু করতে হবে। ত্রিপুরা আমরা চালু করেছিলাম 12 রেগার কাজ। ত্রিপুরাতে আমরা গড়ে 85 থেকে 94 দিন করেছি, কোনো কোনো বছর 100 দিনের উপরে গেছে। ব্যতিক্রম ট্রাইবেল এলাকাতে 114, 20, 24 দিন পর্যন্ত আমরা করেছি। এবং 12 কাজ আমরা 75 দিন করেছিলাম, 65 দিয়ে শুরু করেছিলাম। কেন্দ্র সাহায্য করবে না পরিষ্কার বলে দিয়েছে। রাজ্য সরকার তার ক্ষুদ্র যে বাজেট, তার সামর্থ্যের উপর ভিত্তি করে 65 দিয়ে শুরু করেছিলাম, 75 দিন তুলেছিলাম। মজুরি রেগার মতোই সমান মজুরি আমরা দিতাম এবং গড়ে গিয়ে 60 থেকে 70 দিন বামফ্রন্ট সরকার যতদিন ত্রিপুরায় ছিল, নগরে এই কর্মসূচি প্রতিফলিত হয়েছে। ভারতবর্ষের আর কোথাও নাই। এখন ত্রিপুরায় রেগা 30 দিন 32 দিন, আর 12 এটা 14-15 দিনের বেশি না। কাজ করলে পর সেখানে 2 মাস, 3 মাস, 4 মাস তারা মজুরি পান না। পূজার সময় যারা কাজ করেন, পূজার পরে 5 মাস 6 মাস যাওয়ার পরও তারা টাকা পান না। কাজে আমি যে আমাদের দেশের অবস্থার কথা এখানে উল্লেখ করছিলাম, এদেরকে যদি অবস্থা থেকে বের করে আনতে হয়, গ্রামে শহরে এই ন্যূনতম রেগার মজুরি তো বিরাট কিছু না। এবং এরই আদলের নগরগুলিতে যদি এই কর্মসূচি সেখানে বাস্তবায়নের জন্য নতুন প্রকল্প হাতে নেয়, তাতে কয়েক হাজার কোটি টাকা সরকারের খরচ হবে। কিন্তু দেশের 140-42 কোটি মানুষের মধ্যে প্রায় 85 থেকে 90 কোটি মানুষ, তাদের ন্যূনতম একটা আয়ের নিশ্চিত ব্যবস্থা হবে। এটা যদি সরকার না করে, তাহলে পরে এটা কিসের সরকার, কাদের সরকার? অথচ এই গরিব নিম্নবিত্ত মানুষ, তাদেরকে ভোটের সময় মোহগ্রস্ত করে, বিভ্রান্ত করে, বিপদগামী করে তাদের ভোট নিয়ে তারা সরকার তৈরি করে। কাজে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যেটা আমরা 5টি রাজনৈতিক দলের পক্ষ থেকে আপনাদের কাছে যেটা বলতে চাইছি, এই আন্দোলন এটা এই 14 থেকে 20 তারিখের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এটা মনে করলে ভুল করা হবে। আমরা এই যে বিকল্পের স্লোগান, ভিন্নতর দৃষ্টিভঙ্গিতে গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের স্বার্থের কথা বিবেচনায় রেখে 5টা রাজনৈতিক দলের পক্ষে তো উপস্থিত করেছি। এর পক্ষে সারা ভারতবর্ষে এটা ঠিক, বামপন্থী রাজনৈতিক শক্তিগুলো সমান না। কোনো কোনো রাজ্যে জনগণের মধ্যে তাদের প্রভাব প্রতিপত্তি আছে, আবার এমন বেশ কিছু রাজ্য আছে যেখানে তারা তেমন একটা শক্তিশালী না। আমরা সচেতন, কাজে সারা ভারতবর্ষে আমরা শক্তিশালী না বলে যে যে রাজ্যগুলোতে জনগণের মধ্যে আমাদের খানিকটাও ভিত্তি আছে, মানুষ সমর্থন করেন এবং এটা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই 5টি রাজনৈতিক দলের জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে, সেই জায়গাগুলিতে এই আন্দোলন কেন আমরা ধারাবাহিকতা বজায় রেখে অব্যাহত রাখবো না। এবং এই আন্দোলনের যে বার্তা ধীরে ধীরে
ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলিতে প্রসারিত হবে এবং এটা মানুষের চেতনার মানকে উন্নত হতে সাহায্য করবে, চোখ কান খুলতে সাহায্য করবে। সামগ্রিকভাবে যেখানে এখনো বামপন্থী আন্দোলন দুর্বলতায় ভুগছে, খানিকটা শক্তিশালী যে জায়গায় বামপন্থীরা, তারা যদি বিকল্প স্লোগানকে ভিত্তি করে এই আন্দোলনকে সংহত করার চেষ্টা তারা অব্যাহত রাখার তারা উদ্যোগ গ্রহণ করেন, তাহলে সারা দেশের মধ্যে এই যে বিকল্প, এই বিকল্পের পক্ষে একটা বড় জনমত কিন্তু সেখানে সংগঠিত করা সম্ভব হবে। ভোটের সময় 20-22টা রাজনৈতিক দল 5 বছর চুপচাপ থেকে চলো বিজেপি হটাই, তখন গিয়ে আসন ভাগাভাগি করতে ভোটের 2 দিন আগ পর্যন্ত ঝগড়াঝাটি করি, শেষ পর্যন্ত আসন ভাগ করি, তারপরে দেখা যায় এক দলের লোক আরেক দলের প্রার্থীকে ভোট দিয়েও সমর্থন করেন না, তারপরে ভোটের ফলাফল যখন বের হয় এক দল আরেক দলকে সমালোচনা করেন। এই পদ্ধতিতে এই জনবিরোধী ফেসিবাদী দৃষ্টি নিয়ে আরএসএস নিয়ন্ত্রিত এই বিজেপি সারা দেশের বুকে যে পাথর চাপা হয়ে বসবার একটা স্থায়ী ব্যবস্থা করতে চাইছে, এর থেকে কিন্তু ভারতবর্ষকে উদ্ধার করা যাবে না, ত্রিপুরাকেও মুক্ত করা যাবে না। তাই আমরা যেটা বলবো, এই আন্দোলন, এই বিকল্প যে স্লোগানগুলো আমি প্রথমেই বলেছি, অন্য বিষয়ে এখানে আমরা ধরবার চেষ্টা করিনি। বাজেটের সাথে অর্থনীতি বিষয়ের সাথে সম্পর্কযুক্ত এরকম বিষয়ে 5টা রাজনৈতিক দল যেমন বলেছেন, আমরা এখানে আলোচনা উপস্থিত করতে গিয়ে এই বিষয়গুলো উপস্থিত করে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে, এই আন্দোলন আগামী দিনে ধারাবাহিকতা বজায় রেখে সারা ত্রিপুরায় আমাদের শক্তিশালী করতে হবে। কারণ কেন্দ্রে যেমন বিজেপি সরকার, রাজ্যেও তো বিজেপি সরকার। এই যে সমস্যাগুলো, এগুলো কেন্দ্র যেমন সমাধান করার চেষ্টা করছে না, রাজ্যের বিজেপি সরকার সমাধান করার চেষ্টা করছে। ফলে এখানে এই সমস্যাগুলো সমাধান না করাতে মানুষের পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে যে সংকট তৈরি হয়েছে, এর থেকে বেরোবার কি রাস্তা? এর থেকে বেরোতে গেলে পর ঐক্যবদ্ধ আন্দোলন যদি আমরা প্রসারিত করতে না পারি, তাহলে কি করে সম্ভব? তাই আপনাদের কাছে আবেদন করব যে আমাদের এই আন্দোলন আজকের অবস্থানের মধ্য দিয়ে যাতে শেষ না হয়, এই বিকল্প দাবিগুলি সামনে রেখে সামনের দিনে ত্রিপুরার অন্যান্য বিষয়বস্তুর উপর নিশ্চয়ই আন্দোলন সংগ্রাম চলবে। এই গুরুত্বপূর্ণ এই দাবিগুলোকে সামনে রেখে সামনের দিনে ধারাবাহিকতা বজায় রেখে আমাদের কিন্তু আন্দোলন সংগ্রাম পরিচালনার দৃঢ়তা নিয়ে এখান থেকে আমাদের যেতে হবে। এই আবেদন আপনাদের সামনে রেখে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, আমার নমস্কার নেবেন।